প্রিয় দর্শক, ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো রাজনীতির হালচাল নিয়ে, এবং রাজনীতির হালচাল নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আমরা প্রত্যেকে যাকে চিনি, যিনি জুলাই যুদ্ধ, জুলাই আন্দোলনে সম্মুখ সারির একজন যোদ্ধা হিসাবে বাংলাদেশের মানুষের মধ্যে যে অস্বস্তি ছিল সে অস্বস্তি দূর করতে, অর্থাৎ শেখ হাসিনার পতনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সেটি হচ্ছে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী প্রিয় অতিথি জনাব জুনায়েদ সাকিব রয়েছেন আমাদের সাথে। জনায়েদ সাকিব, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি এত রাতে এসে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আরেকজন অতিথি রয়েছেন আমাদের দীর্ঘদিনের বন্ধু, বাংলাদেশের সাংবাদিকতার সাথে দীর্ঘদিন সম্পৃক্ত ছিলেন, বর্তমানে গ্লোবাল বাংলাদেশিজ অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটসের আহ্বায়ক ও মুখপাত্র সিনিয়র সাংবাদিক জনাব শামসুল আলম লিটন রয়েছেন আমাদের সাথে। আমি দুজনকে স্বাগত জানাই। আমরা আসলে যে বিষয়টি ঠিক করেছি সেটা আসলে রাজনীতির হালচাল, গতি প্রকৃতি, কেমন চলছে, কি হচ্ছে, কি হবে, কি হবে না, কোথায় চ্যালেঞ্জ, এসব নানা বিষয় নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করব। তবে এখন যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ঐকমত্য কমিশনের যে ব্যাপারগুলো, সে ব্যাপারগুলো এখন আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। আমরা অনেক ক্ষেত্রে দেখি একমত, অনেক ক্ষেত্রে দেখি আবার মতের মধ্যে পার্থক্য থেকে যাচ্ছে। বিশেষ করে যদি আনুপাতিক ভোটের হারে সংসদ নির্বাচনের কথা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি, সংযুক্ত নারী আসন মনোনয়ন পদ্ধতি হবে কি হবে না, এই সকল বিষয় নিয়ে কিন্তু এখনও পর্যন্ত সুরাহার সেই জায়গাটা স্পষ্ট হয়নি। তো জুনায়েদ সাকিব ভাই, আপনি তো ঐকমত্য কমিশনের মিটিংয়ে যাচ্ছেন এবং সেখানে পার্টিসিপেট করছেন, ভয়েস রেজ করছেন, নিজেদের অবস্থান ব্যাখ্যা করছেন। দেশের সার্বিক রাজনৈতিক যে অবস্থাটা চলছে, বিশেষ করে মিটফোরে যে হত্যাকাণ্ডটা হয়ে গেল, পরবর্তী সময়ে আমরা এখন দেশের মধ্যে মানুষের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। সে অবস্থা ঐকমত্য কমিশনের এই বিষয়গুলো আসলে কতটুকু অগ্রগতি হচ্ছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমি আমার সহ আলোচক রিটন ভাই সহ যারা দেখছেন সবাইকে সালাম শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। দুটো ভাগ আলাদা করা দরকার। মানে প্রথমত একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে এত আত্মত্যাগের পরে আমরা একটা অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যেটাকে আন্দোলনকারীরা সকলেই সমর্থন করেছেন। তবে অন্তর্বর্তী সরকারের যে দায়িত্ব পরিধি, সেটা তো কোনো বাধা ধরা একেবারে বেঁধে দেওয়া হয়নি, কিন্তু কতগুলো মানে অগ্রাধিকার দায়িত্ব আছে। একটা তো ছিল এই যে শহীদদের মর্যাদা, তাদের দায়িত্ব নেওয়া, আহতদের সুচিকিৎসা এবং দায়িত্ব নেওয়া, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এই হত্যাকাণ্ডের বিচার না হলে তো বাংলাদেশের এই নতুন যাত্রার কি মনে হয়। অন্যদিকে যে আকাঙ্ক্ষা মানুষের তৈরি হয়েছিল সেটা রাজনৈতিক সংগ্রামের ভেতর থেকেই প্রথমে এসছে, যে বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থাটা বদলাতে হবে, কেবল ফ্যাসিস্টের বিদায় নয়, ফ্যাসিবাদী ব্যবস্থারও বদল ঘটাতে হবে। ফলে সংস্কার অন্যতম বড় আকাঙ্ক্ষা মানুষের। যে এবং তৃতীয়ত হচ্ছে নির্বাচন, যেটা আসলে আবার সংস্কারের সাথে গভীরভাবে যুক্ত, কেননা সংস্কারটা শেষ করতে গেলে একটা নির্বাচন লাগবে, জনগণের অংশগ্রহণের জায়গাটা লাগবে। এই তিনটা বিষয়ে, বিচার, সংস্কার এবং নির্বাচন, এটা একটা গুরু দায়িত্ব এই অন্তর্বর্তী সরকারের উপরে, যেটা তারা ফ্যাসিলিটেট করবেন, মানে যেটাকে সম্পন্ন করতে তারা সহায়ক শক্তি হিসেবে কাজ করবেন এবং সমস্ত স্টেক হোল্ডারদের নিয়ে এই কাজটা করবেন। অন্যদিকে তাদের আরেকটা দায়িত্বের জায়গা ছিল, সেটা হচ্ছে যে দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা এবং অর্থনৈতিক পরিস্থিতি সহ মানুষের জীবনের সংকটের মোকাবেলা করা। জনজীবনে অসংখ্য সংকট বাসা বেঁধেছে, সেই সব সংকটকে সমাধান করা। দুই দিকে সরকারের পারফরমেন্স কি, সেটা দুইভাবেই একটু আলোচনা করা দরকার। প্রথম দিকের পারফরমেন্সের ক্ষেত্রে আমরা সরকার অনেক, আমাদের দিক থেকে বলবো যে মোটামুটি সরকার ঠিক রোডম্যাপই আছে। আমরা বিচারের একটা প্রক্রিয়া শুরু হয়েছে, আরও বিচার ত্বরান্বিত হোক, আরও দৃশ্যমান হোক, সেটা মানুষ দেখতে চায় এবং একটা উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে মানুষ আশা করে নির্বাচনের আগেই। দ্বিতীয়ত, যে প্রক্রিয়ায় সংস্কার হয়েছে, এটা আমাদের দিক থেকে আমরা প্রস্তাব তুলেছিলাম যে কতগুলো কমিশন কিংবা টাস্কফোর্স করা হোক, যারা সংস্কারের একটা খুঁটিনাটি প্রস্তাবগুলো তুলে ধরবে। কারণ এটা তো অনেকগুলো টেকনিক্যাল দিকও আছে, আমরা একটা পলিসি বলতে পারি, কিন্তু এর যে টেকনিক্যাল দিক একটা সংস্কার প্রস্তাবে, সেই সমস্ত দিকগুলো দেশের পরিস্থিতি, দেশ বিদেশের অভিজ্ঞতা সব মিলিয়ে একটা হাজির করার ব্যাপার আছে এবং সরকার সেই উদ্যোগ নিয়েছিলেন। তারা প্রস্তাব উত্থাপন করেছেন, রাজনৈতিক দলগুলো মতামত দিয়েছে। দ্বিতীয় দফায় এখন সব রাজনৈতিক দল একসাথে বসে, যারা আন্দোলনকারী তাদের মধ্যে আলোচনা চলছে, কিংবা তাদের প্রতিনিধিদের মধ্যে। এই যে আলোচনা, সেখানে ঐকমত্য কমিশনের সভাপতিত্বে বলেন, উদ্যোগে বলেন, এই আলোচনায় এখানেও কিন্তু অনেকগুলো ইতিবাচক অগ্রগতি হয়েছে। মানে ধরুন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ
সংস্কারের ব্যাপারে আমরা ঐকমত্য হয়েছি। এটা বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক বিষয়। প্রধানমন্ত্রী মেয়াদ মানে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রিত্ব করতে পারবেন না অথবা করবেন না, সেই বিধান, এই বিষয়ে কিন্তু একটা ঐকমত্যের জায়গায় এসেছে। তৃতীয়ত আজকে যেটা হলো যে বিচার বিভাগের আপনার যে স্বাধীনতা এবং তার যে মানে বা প্রধান বিচারপতি কি হবেন, বিচার বিভাগের সমগ্র বিচার বিভাগের যে পৃথকীকরণ এবং স্বাধীনতার প্রশ্ন, সেইখানে প্রধান বিচারপতি নিয়োগের নীতিমালা, তারপর হচ্ছে বিচারক নিয়োগের নীতিমালা, তাদের স্বতন্ত্র যে সচিবালয়, এই সমস্ত বিষয়গুলোতে কিন্তু একটা ঐকমত্য হয়েছে। প্রধান বিচারপতি জ্যেষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত মানে নিযুক্ত হবেন, এবং যদিও দুইজন জ্যেষ্ঠর মধ্যে একজনকে নিযুক্ত করার ব্যাপার নিয়ে রাষ্ট্রপতির কাছে সেই অধিকারটা থাকবে, এই প্রস্তাবটাও অনেক দলের জায়গা ছিল। বিদ্যমান বাস্তবতা, তারপরে বিচার বিভাগের সাথে একটা সম্পর্কের জন্য, একটা চেকস অ্যান্ড ব্যালেন্সের জন্য। কিন্তু সেই জায়গা থেকে এটা যে কোনো দল চাইলে তাদের ইস্তেহারে রাখতে পারবে, এবং সর্বোচ্চ দুইজনই, জ্যেষ্ঠ সর্বোচ্চ দুইজনই, তারা এটা একটা ডিসেন্ট ভয়েস হিসেবে থাকলো, যারা এটা রাখতে পারবেন, এবং নির্বাচনে যদি তারা জয়লাভ করেন তাহলে ওইটাই মানে গৃহীত হবে। কিন্তু যারা শুধুমাত্র জ্যেষ্ঠতার ভিত্তিতেই একজনই ফিক্স থাকবে, সেটা তো আছেই, সেটা সর্বসম্মতভাবেই গৃহীত হলো। তো এই যে বড় অগ্রগতির জায়গাটা, জরুরি অবস্থার বিধান নিয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে, যেখানে ন্যূনতম অনেকগুলো মৌলিক অধিকার সংরক্ষণ করেই কিন্তু জরুরি অবস্থা জারি করতে হবে। এমনকি বিরোধী দলের সম্মতি লাগবে, মন্ত্রিসভা এবং বিরোধী দলের প্রধানের সম্মতি ভিত্তিতেই রাষ্ট্রপতি সেটা করবেন। আরো অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা চলছে। সাংবিধানিক পদগুলোতে নিয়োগের কমিটি বিষয়ে এখনো কোনো ঐকমত্য হয়নি। আপনার উচ্চকক্ষ প্রতিষ্ঠা এবং সেখানে পিআর পদ্ধতিতে নির্বাচন, এবং সেখানে সংবিধান সংশোধনের বিষয়টি ম্যান্ডেটরি রাখা সিম্পল মেজরিটিতে, সেটা এখন পর্যন্ত কোনো ঐকমত্য হয়নি। নারীর প্রতিনিধিত্ব কিভাবে হবে সে বিষয়ে এখনো কোনো ঐকমত্য হয়নি। কিন্তু মোটামুটি ওখানে আবার এসছে যে নারীর সংরক্ষিত আসন 100 আসন হবে। সরাসরি নির্বাচন হবে কিনা এবং কিভাবে হবে, কি পদ্ধতিতে হবে, সেটা নিয়ে এখনো কোনো ঐকমত্য হয়নি। এখন আমরা তো সব বিষয়ে যে ঐকমত্য হয়ে যাবে এইটা হয়তো ভাবাটা কিংবা আশা করাটাও হয়তো অনেক বেশি আশা করা হয়ে যাবে। পার্থক্য আছে বলেই তো আমরা ঐক্যের প্রশ্ন আসছে। হ্যাঁ, আমরা যেটা মনে করি যে সবচেয়ে ভালো হতো আমরা যা ভাবছি, এবং সেইটার ক্ষেত্রে সর্বোচ্চ যে প্রস্তাবগুলো, সংস্কারের প্রস্তাবগুলো এসছে, আসলে মূলত সংস্কার কমিশন যেসব প্রস্তাব দিয়েছেন, এটা তারা যেমন নিজেরা ভেবেছেন, তেমনি রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে কোনো না কোনো স্টেক হোল্ডারের মধ্যে থেকে প্রস্তাবগুলো এসেছিল। কাজেই আমরা চাই যে সবচেয়ে বেশিটা আমরা যাতে অর্জন করতে পারি। কিন্তু ধরেন যেখানে এসে আমরা সর্বনিম্ন ঐকমত্য হলাম যেসব প্রশ্নে, সেগুলোই কিন্তু জাতীয় সনদ হবে। আর যেগুলো পার্থক্য থেকে যাচ্ছে সেটা নিয়ে কিন্তু জনগণের কাছে আমরা যাব। যেমন ঐকমত্য যা হলো, এটা কিন্তু যে দলই বিজয়ী হবে তার এটা বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। অন্যদিকে পার্থক্য যেগুলো হচ্ছে সেটা নিয়ে যার যার ইস্তেহার অনুযায়ী যাবে, যে দলকে জনগণ বিজয়ী করবে তারা সেগুলো সমেত ওই ঐকমত্য এবং তাদের প্রস্তাব সমেত একটা নতুন বাস্তবতায় যাবে। এখন সেক্ষেত্রে এইটা ছাড়া তো আমাদের অন্য কোনো পদ্ধতি নাই। আরেকটা হচ্ছে আপনি আন্দোলন সংগ্রাম করতে পারেন, আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে যদি কোনো পরিস্থিতি তৈরি হয়, কার সাথে একটা অভ্যুত্থান হয়, কার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম না, মানে জনগণের শক্তি তো শেষ পর্যন্ত সেইটা বিরুদ্ধ সবসময় বিষয় না। বিষয়টা হচ্ছে একটা মতকে যদি আপনি প্রতিষ্ঠা করতে পারেন। কিন্তু বর্তমান যে বাস্তবতা, তাতে আমাদের এই যে পদ্ধতি, একটা ঐকমত্য হওয়া, পার্থক্য নিয়ে জনগণের কাছে, নির্বাচনের কাছে যাওয়া, এটার তো গণতান্ত্রিক ব্যবস্থার দিক থেকে এর চাইতে তো ভিন্ন কোনো পদ্ধতি আমাদের কাছে নেই। সেই দিক থেকে আমাদের এই জায়গাটাতেই যাওয়া দরকার। ঐকমত্য হচ্ছে, আবার অনেকগুলো জায়গায় পার্থক্য আছে, যেটা নিয়ে নির্বাচনে রাজনীতি কি হবে। ইতিমধ্যে একটা উত্তেজনা তৈরি হচ্ছে যে অনেকগুলো বিষয়ে রাজপথে চলে গেছে, এটা ঐকমত্য হতে হবে, না হলে কেউ কেউ নির্বাচনে অংশ নেবেন কিনা সেটা নিয়ে ভাবছেন। কি হবে গেল ওটা? অনেক দল সেটা সভা সমাবেশ করছেন তাদের নিজস্ব দাবি দাওয়াগুলো নিয়ে। কারা তারা? ইতিমধ্যে তো দেখেছেন পিআর পদ্ধতির নিয়ে এক সমাবেশ হয়েছে, কিংবা অন্যান্য সংস্কারের বিষয়ে, মৌলিক সংস্কার না হলে অনেকে নির্বাচনে যাবেন কিনা সেই প্রশ্ন তুলছেন। সেটা তোলা তাদের এখতিয়ার, কিংবা অথবা রাজনৈতিক কৌশলও, কারণ জনগণকে, জনমতকে নিজের পক্ষে আনার জন্য তো রাজনীতি চলবে, সেই জায়গাটা আছে। কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে এর মীমাংসা হবে, এইটার কিন্তু কোনো বিকল্প এই মুহূর্তে নেই।
আপনি আন্দোলন সংগ্রাম করবেন, সেটা সেই পথ যদি সফল হয় সেটা তো একটা ভিন্ন জিনিস। কিন্তু যদি আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভাবি যে কি পদ্ধতিতে আমরা মীমাংসা করব, যেটা হচ্ছে আমরা আলোচনা করছি অন্যদিকে এবং ঐকমত্য হচ্ছি, আবার পার্থক্য নিয়ে আমরা নির্বাচনে যাব, এটি কিন্তু গণতান্ত্রিক পদ্ধতি। ফলে আমরা যেসব বিষয়ে আমাদের প্রস্তাবগুলো ঐকমত্য হচ্ছে না, সেগুলো নিয়ে আমরা জনগণের কাছে যাব এবং জনগণের কাছে যাওয়ার জন্যই আমাদের প্রস্তুতিটা নিতে হবে। ফলে এই দিক থেকে আমরা মনে করি যে নির্বাচনেরও যে একটা তারিখ মোটামুটি ভাবে এখন আছে, সরকার অলরেডি নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জায়গা দিয়েছেন, বিচার সংস্কার নির্বাচন এই দিকে সরকারের রোডম্যাপে আমরা মনে করি এখনো ডিরেকশনটা ঠিকই আছে। কিন্তু যে প্রশ্নটা আপনি আবারও করলেন সেটা আমি এখন নিশ্চয়ই আলোচনা পরের ধাপে করব। এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ দৈনন্দিন যে রাষ্ট্র পরিচালনা, সেই ক্ষেত্রে সরকারের যে ফেইলিয়ার, সেটা একটা শুধু সরকার কিনা, নাগরিক, আমি নাগরিক, পার্টি, সবার দায়িত্ব আছে কিনা সেটা আসবে। আমি মিস্টার শামসুল আলম লিটন, আপনি নিশ্চয়ই শুনছিলেন এবং সেখানে ঐকমত্য কমিশনের যে জায়গাগুলো মীমাংসিত হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকে বিচার বিভাগের যেটা আলাদা করা, প্রধান বিচারপতি দুজনের কথা প্রস্তাব করা হয়েছে। বিশেষ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মিস্টার সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে দুজনের করার তিনি জাস্টিফাই করেছেন যে একজনের বিরুদ্ধে যদি গুরুতর কোনো অভিযোগ থাকে তাহলে সেকেন্ড কী হবেন সেটাও তিনি বলেছেন। আমি আপনাকে যে প্রসঙ্গটা নিয়ে আসতে চাই যে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে কিন্তু মানুষ একটা গণতন্ত্র, ভোটের অধিকার, সেদিকে কিন্তু যাত্রার পথে রয়েছে, কিন্তু সেই যাত্রায় কিন্তু মাঝে মাঝে বাধা তৈরি হয়। খরস্রোত নদীর মতো যে এগিয়ে যাবে সেভাবে নয়, কোথাও গিয়ে আঁকা বাঁকা হয়ে যায়। সে কারণের জন্য আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের যে লন্ডন বৈঠকটির পর আমরা যৌথ ঘোষণা দেখেছিলাম, সেখানে মানুষ ধরে নিয়েছিল বা ভাবছে যে ফেব্রুয়ারিতে একটা জাতীয় নির্বাচন হবে এবং সেই নির্বাচনের প্রেক্ষাপটে মানুষের মধ্যে একটি গণতান্ত্রিক বন্দোবস্তের দিকে, আমি জুনায়েদ সাকিবের শব্দটি তুলে নিলাম, বন্দোবস্তের দিকে মানুষ যাচ্ছিল বলে মনে হচ্ছিল। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, তার পক্ষ থেকে প্রেস সচিব তিনি জানিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সব ঠিক করার কথা উল্লেখ করেছেন। সে অবস্থায় আগামী জাতীয় নির্বাচন এবং যেটি নাহিদ ইসলাম সাহেব বলেছেন, গত কয়েকদিন থেকে বলছেন, তারা যখন বিভিন্ন জায়গায় যাচ্ছেন যে বিচার সংস্কার নির্বাচনকে মুখোমুখি করা যাবে না, আপনার বিশ্লেষণ কি? থ্যাংক ইউ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি তো ঢাকা ভিত্তিক না, সুতরাং মানবাধিকারের প্রশ্নে দর্শকরা একটু বিভ্রান্ত হতে পারে যে ঢাকায় তো এরকম কোনো অ্যালায়েন্স নাই। আসলে বাইরে থেকে আমরা অস্ট্রেলিয়া থেকে কানাডা পর্যন্ত বিভিন্ন ডায়াসপোরা বেস হিউম্যান রাইটস গ্রুপগুলো গত 15 বছর তাদের জায়গা থেকে লড়াই করে গেছে। ওখানে তো সিভিল সমাজ আলাদা নেই, কিন্তু 1.5 কোটি মানুষ যেহেতু আছে, প্রায় 30-এর মতো মানবাধিকার সংগঠন আছে এর সঙ্গে, আমাদের অ্যালায়েন্সের সঙ্গে। এবং আমরা গুম বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে এই কাজগুলো শুরু করেছিলাম 12-13 সালে। তারপর থেকে তো জুলাই মুভমেন্টে সেটা ফ্যাসিবাদ বিরোধী, ফ্যাসিবাদের পতনের মধ্যে দিয়ে একটা ধাপ অতিক্রম হয়েছে। এটা নিয়ে আমরা কাজও করছি, বিদেশে আসলে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম কেমন হয়েছে এটার পরে। এর মধ্যে আপনারা হয়তো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শেষ 14 দিন 19 তারিখের পরে বিদেশে কে হয়েছে বাংলাদেশের মানুষ জানতে পারেনি, পরে একটু একটু জেনেছে, কিন্তু তথ্যের বন্যায় এই সব বেশি হয়তো গুরুত্ব পায়নি। কিন্তু জেনে আপনি খুশি হবেন যে অন্তত আমাদের হিসেবে রাফলি 20 ভাগেরও বেশি মানুষ, অন্তত 3 মিলিয়নের মতো মানুষ বিশ্বের বিভিন্ন শহরে, 70টি শহরে তারা রাস্তায় নেমেছিল এবং সব বয়সী, 3-4 বছরই বয়সী শিশু থেকে 90 বছরের বয়সী মানুষ। আরও ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে যে ইন্ডিয়ার অন্তত 17টি স্টেট থেকে আমাদেরকে লন্ডন থেকে তথ্য, পোস্টার, যেহেতু অনলাইন ছিল না, তথ্য আমাদের লন্ডনে আমরা একটা এই অ্যালায়েন্সের পক্ষ থেকে আমরা একটা ইনফরমেশন সেন্টারের মতো করেছিলাম। তো তাতে দিল্লি সরকারের প্রতি মানুষের যতটা ক্ষোভ এবং দিল্লিকে বিদায় দেওয়া 5ই আগস্টে, এটা যেমন একটা রাজনৈতিক সত্য, তেমনি ইন্ডিয়ার 1.5 বিলিয়ন মানুষের মধ্যে লক্ষ লক্ষ মানুষ আমাদের বাংলাদেশের জন্য রাস্তায় নেমেছে। পিপল টু পিপল কানেক্ট হলে মোদি বুঝতে পারত তার নীতি তার নিজের দেশেই কত ঘৃণিত, এবং তিনি যে অপরাধীকে তিনি আশ্রয় দিয়েছেন তা জনগণের ইচ্ছা, উইল, এসবের বিরুদ্ধে। তো যাই হোক, আমি যে প্রশ্নটা আপনি করেছেন একটু আগেই আমি নিশ্চয়ই আমি এই আলোচনাটা নিশ্চয়ই আপনার কাছে আসবো, আমি তুলে রেখে আপনার কাছে এই প্রসঙ্গটা আসি। আমারই হয়তো বা এখানে এটা জানবার আগ্রহ প্রকাশ করা দরকার ছিল যে সারা পৃথিবীতে যারা ডায়াসপোরারা তারা কিভাবে মুভমেন্টটা করেছে, আপনারা একটা প্ল্যাটফর্ম করেছেন, সেই প্ল্যাটফর্মের মধ্যে থেকে করেছেন। আপনি বলছেন ভারতীয় নাগরিকরাও কি আমাদের এই বাংলাদেশি তাদের সাথে কি একসাথে সেই আন্দোলনে ছিল? অন্তত 17টি রাজ্যে আমরা তাদের তথ্য দিয়েছি। রাজ্য বলতে একটা রাজ্য
মানে কোথাকার রাজ্য? আপনি ধরেন ধরেন পশ্চিমবঙ্গ আচ্ছা, একটা মানে ভারতের রাজ্যে। ভারতের 17টি রাজ্যে, ভারতের এখন সম্ভবত 24টি। তো 17টি রাজ্যে যদি হয় বলতে গেলে সবই, মানে দিল্লি থেকে তারপরে আগ্রা, আগ্রা একটা রাজ্যের আন্ডারে অবশ্য, তারপর হচ্ছে হায়দ্রাবাদ, তারপরে এরকম 17টি রাজ্য থেকে পশ্চিমবঙ্গের অন্তত 10-12টি ছোট ছোট শহরে, জেলায়, আর অন্যান্য মানে হরিয়ানায়, এবং বিশেষ করে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে, আইআইটিগুলোতে, আইআইটি 3টি আইআইটিতে রেগুলার বিক্ষোভ হয়েছে। তারা সম্ভবত 24-25 তারিখ থেকে প্রতিদিন তারা বিক্ষোভ করেছে ভারতে, এবং তারা আপনাদের সাথে কানেক্ট ছিলেন। তারা কানেক্টেড ছিল, এবং তারা এখানে যত পোস্টার ছিল আপনি ওখানে দেখলে মনে হবে যেন ঢাকা বিশ্ববিদ্যালয়। ওইভাবে বিক্ষোভ চলছে, বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ করে তারা বিক্ষোভ করেছে। এবং সেই মানুষদের সঙ্গে এখন যখন আমাদের যোগাযোগ হয়, তারা দিল্লির বিরুদ্ধে বিক্ষোভটাকে তারা খুবই করে, খুবই তারা পছন্দ করে আমাদের স্ট্যান্ডটাকে, কিন্তু তারা আমাদেরকে অনুরোধ করে যে আমরা যে কোটি কোটি মানুষ বাংলাদেশের সঙ্গে আছি, এই কথাটা তোমরা বাংলাদেশকে জানাও। আমরা যদি সুযোগ পাই, এবং মজার ব্যাপার হচ্ছে তারা অনেকে যারা রাজনীতির সঙ্গে জড়িত, কংগ্রেস, বিজেপি, এদের ছাত্র উইঙ্গের সঙ্গে জড়িত, তারা সর্বদলীয় হয়েছিল, সেটাও একটা ইন্টারেস্টিং, সেটা পরে এক সময় বলা যাবে। এবং তারা যে কথাটি বলতে চায় যে পার্লামেন্টে এই আলোচনাটি আনতে দেওয়া হয় না। পার্লামেন্টে মোশনগুলোকে, শেখ হাসিনার ব্যাপারে 50-এর অধিক মোশন গিয়েছে গত কয়েক মাসে, কিন্তু ওই যে দেশপ্রেমিক তাদের রাজনীতি, দেশপ্রেমিক ডিপ্লোমেসি, এটা মানবতার সঙ্গে সাংঘর্ষিক হয় কোথাও কোথাও। জি, তো সে অবস্থায় এই যে নির্বাচনে যে কথাটা বলছিলাম, জনাব নাহিদ ইসলাম তার বক্তব্য যেটি বলছিলেন, যে নাহিদ যেটি বলছে যে মুখোমুখি দাঁড় করানো যাবে না, মুখোমুখি দাঁড় করাচ্ছে কে? রাজনৈতিক দল তো এখানে অল্প কয়েকটি, তাই না? নাহিদ ইসলাম ওরা যে দলটা করেছে, এবং তারা খুবই ভালো কাজ করেছে, তরুণদের একটি দলের প্রয়োজনীয়তা আছে, এবং তারা যে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, এটা আনবিলিভেবল একটা ট্রুথ তারা প্রতিষ্ঠা করেছে। কিন্তু আমি আজকেই বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদের যে ফোরাম অ্যালায়েন্স, এটি কিন্তু 2022 সালে ভ্যাট বিরোধী আন্দোলনের সময় তৈরি হয়েছিল। পরবর্তীতে এরা প্রতিষ্ঠিত একটি সংগঠন। এখানে এর মধ্যে দুভাগ হয়েছে, স্বাভাবিক এক ভাগ এনসিপির সমর্থনে গিয়েছে, বাট পুনাব যেটি, এটি এখন পর্যন্ত আমি দেখেছি, আমি নিজে যে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং এখন বর্তমানে চেয়ারম্যান ট্রাস্টি বোর্ডের অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়, আপনি জানেন, তো সেখানে আমাদের ছাত্ররা কিন্তু কয়েকশো ছাত্র আন্দোলনে জড়িয়েছিল। সেই ছাত্রদের আজকে যখন তাদের আমন্ত্রণে আমি ওখানে গিয়েছি, তাদের সঙ্গে আগে থেকে আমরা কাজ করতাম, আমাদের অ্যালায়েন্স থেকে কাজ করতাম, তারা কিন্তু, আমি ওখানে একেবারে একটা আগাগোড়া একটা হতাশা পেয়েছি। এখানে এনসিপির প্রতিনিধিও ছিল, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিও ছিলেন। এই হতাশাটা কেন? তারা আবার বলছে যে ছাত্ররা এখন বলছে বিদেশে যাওয়ার রাস্তা খুঁজছে, তারা এখন খুবই ক্ষুব্ধ যে আহতদের চিকিৎসাটা হচ্ছে না, শহীদদের স্বীকৃতিটা হচ্ছে না। 30 লক্ষ টাকা একটা ছেলের চোখের, 2 চোখের অপারেশনের জন্য না হলে চোখগুলো নিভে যাবে। সাদিক কায়েম বলছিল এই জুলাই ফাউন্ডেশনে সে 21 বার যোগাযোগ করে 1 লাখ টাকা পেয়েছে, সে বাকি 29 লক্ষ টাকা বিভিন্ন জনের ঘুরে ঘুরে সবার কাছ থেকে জোগাড় করে তার চিকিৎসার ব্যবস্থা করতে হচ্ছে। এই হচ্ছে, যদি এনসিপি যদি জুলাইকে ধারণ করতে চায়, তাহলে তাদেরকে দুটো জিনিস মনে রাখতে হবে। তাদের বীরত্ব গাথা একদিন রাজনৈতিক ব্যর্থতা যদি পর্যবসিত হয়, তাহলে ইতিহাসের দায় পুরোটা তাদের ঘাড়ে চলে যাবে, যেটা আওয়ামী লীগ ক্যারি করেছে। 72-এর বাকি সবাইকে স্বীকৃতি থেকে বাদ দিয়ে শুধুমাত্র দলের যারা বেশিরভাগই আন্দোলন সংগ্রামে যুদ্ধই করে নাই, তারা অন্য রাজ্যে গিয়ে তারা ট্রেনিং করে এসে তারা পশ্চিমবঙ্গে এসে মুজিবনগর সরকারের নেতাদেরকে হত্যা করার চেষ্টা করেছে, এবং পরে 16 ডিসেম্বরের তারা 16 নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা হিসেবে তারা দেশে এসে সব দখল করলো। এটা কিন্তু নাহিদ ইসলামকে মনে রাখতে হবে। নাহিদ ইসলামের যে বীরত্ব, এই বীরত্ব বিশ্বের অনেক বড় বড় বীরত্বের সঙ্গে তুলনীয়, কিন্তু রাজনৈতিক ব্যর্থতার কথা মনে রাখতে হবে প্যাট্রিয়ট কবিতার সেই নায়কের মতো, যে নায়ক ফুলের মালা নিয়ে আসে এবং শেষ পর্যন্ত কিভাবে ফেরত যায় সেটা এই অনুষ্ঠান যারা দেখছেন সবাই জানেন। নাহিদদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ, তাদের কাছে মানুষের অনেক প্রত্যাশা, তাদের এই রাজনৈতিক দল অত্যন্ত সম্ভাবনাময় একটা রাজনৈতিক দল। কিন্তু আজকে এই যে আমরা যে এতক্ষণ সমন্বয়ের ইয়ের কথা বলছিলাম, সংস্কারের কথা বলছিলাম, আচ্ছা 250-300 বিষয় যে সংস্কারের জন্য আনা হলো, আমরা কি 2টি অথবা 3টি বিষয়ে আমাদের কোনো পরিবারের ঐক্যমত হইতে পারবো? আর ঐক্যমত হতেই হবে কেন, সেটা একটা প্রশ্ন। ধরুন আপনারা দুজন কোনো ব্যাপারে একমত হলেন, আমি একমত হলাম না, আমি আমার নির্বাচনী ম্যানিফেস্টোতে ওটাকেই দিব 1 নম্বরে, এবং জনগণ আপনাদের দুজনকে হারিয়ে দেবে, কারণ এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আমাদেরকে চ্যালেঞ্জ দিতে হবে। আমি যদি নাহিদ ইসলামকে যদি কেউ মনে করে তাদের দল যেন তেন প্রকারে ক্ষমতায় যেতে চায়, এবং একজন উপদেষ্টার কথাকে ব্যঙ্গ করে উনি দলের কথা বলেন, ওনার দল কোনটা? আসলে ওদের দলটা তো এখনো পুরো গঠিত হয় নাই, তারা চেষ্টা করছে, এবং তাদের এই চেষ্টাটা অত্যন্ত সবাইকে পজিটিভলি দেখা উচিত। কিন্তু
তারা যদি নির্বাচনে অবস্টাকল হয় এই শব্দের দ্বারা, এই কথাটি নাহিদ বারবার বলছে, এটা না হলে নির্বাচনে যাব না, এটা কিন্তু শেখ হাসিনার যে ফ্যাসিবাদ কায়েম, মুক্তিযুদ্ধের চেতনা, জঙ্গি দমন, এইটার জন্য গণতন্ত্রকে কম্প্রোমাইজ করা হয়েছে। শর্ত দেয়া, গণতন্ত্র শর্তের ব্যাপার নয়। রাষ্ট্র অনির্বাচিত অবস্থায় একদিনও চলবে না। কিন্তু এটি যেহেতু জনতার সরকার, আমরা ধরে নিয়েছি, আমরা মেনে নিয়েছি, এবং আমরা মিডিয়া এই সরকারকে যদি সমালোচনা করতে শুরু করি তাহলে 15 দিনের মধ্যে এই সরকারের জবাব দেওয়ার কোনো জায়গা থাকবে না। কিন্তু আমরা জনতার সরকার হিসেবে রেসপেক্ট রেখে মানবাধিকারের সব প্রশ্ন আমরা সামনে আনছি না। কিন্তু যখন বিএনপি 3000 লোককে বহিষ্কার করে, সেই লোক থেকে কয়জনকে সরকার কেন গ্রেপ্তার করেনি? বিএনপি নিশ্চয়ই ম্যাসিভ কোনো চাঁদাবাজি অথবা সন্ত্রাসের জন্য তাদেরকে বহিষ্কার করেছে, চেয়ে চেয়ে দেখার জন্য তো করা হয়নি। আমি প্রসঙ্গে ছোট্ট একটা ঘটনা বলি, বাস্তব ঘটনা। 5ই আগস্টের ঠিক 4 মাস আগে 24শে মার্চ ডক্টর ইউনূস স্যারের সঙ্গে লন্ডনে আমাদের দেখা, আমি এবং কামাল ভাই আমাদের একটা ইয়েতে, এবং উনি খুবই 10 বছর পর লন্ডনে গিয়েছেন। উনি লন্ডনে যেতেন না, কারণ লন্ডনে গেলে তো রাষ্ট্রদ্রোহী মামলা হওয়ার সম্ভাবনা আর কি। যাই হোক, এটা আমি হাসতে হাসতে বলার পর উনি বলেছেন হ্যাঁ এই কারণে আমি আসতাম না। উনি তো ইয়েতে আসতেন, ওই স্কটল্যান্ডে যেতেন, পরিবেশ সম্মেলন, এখানে ফ্রান্স, স্পেন, এগুলো তো সবসময় যেতেন, কিন্তু লন্ডন যেতেন না। 10 বছর পরে গেলেন, তো হেভি টাইট শিডিউলের মধ্যে উনি আধা ঘন্টার সময় আমাদের দিলেন এই জোটের জন্যই আর কি। তো সব শুনে টুনে আমরা বললাম, স্যার আপনি 111-এ যদি দায়িত্ব নিতেন তাহলে দেশ আজকে এই অবস্থায় পড়তো না, আপনিও পড়তেন না, আমরাও পড়তাম না। আমি 8 বছর দেশে আসতে পারিনি, আমার বিশ্ববিদ্যালয়টির কষ্টে গড়া সেটি দখল করে নিয়েছে, 14 বছর দখল করে খেয়েছে, এরকম ধ্বংস করেছে একটা অসংখ্য বিশ্ববিদ্যালয়, অসংখ্য ব্যাংক, অসংখ্য প্রতিটি প্রতিষ্ঠান, প্রতিটি। তো স্যারকে এটা বললাম, স্যার আপনি আজকে আরেকটা ইউনুস আমরা আগামী 100 বছরে পাবো না। আপনাকে দিয়ে দুটো আনরিজলভ, এবং আমাদের দুটো স্বপ্ন ছিল, আপনি ঢাকাকে মাইক্রো ক্রেডিটের ক্যাপিটাল করবেন, তাতে ওয়ার্ল্ড ইকোনমির যে 90%-এর ক্যাপিটাল হবে বাংলাদেশ ইকোনমির। আর আরেকটা হচ্ছে যে ওয়ার্ল্ডে আমরা একটা সাহায্য সংস্থা করব, যেহেতু লিডিং এনজিওগুলো বাংলাদেশের। সুতরাং তার সঙ্গে পৃথিবীর 2-4টা দেশের স্পন্সর হলেই ঢাকায় কেন্দ্রিক একটা ইউএন হতে পারে, যেটা আপনি নেতৃত্ব, আর কেউ না। বললো যে গত 10 বছর পরে তুমি আমাকে এটা মনে করাই দিলে। তখন উনি বললেন যে আমি তো সরকার চালাতে পারবো না। আমরা যখন বললেন এরপরে সুযোগ আসলে, এবং সুযোগ যে কোনো সময় আসবে, ছাত্রদের কাছে যাবে না গণ আন্দোলনে যাবে এটা না, এক সময় ইকোনমির কারণেই তার মন্ত্রীরাই তাকে বাদ দিতে পারে, জীবন চলে যেতে পারে। তখন উনি বারবার বললেন আমি তো সরকার চালাতে পারবো না। আজকে কিন্তু আমরা বলেছি জনগণ আপনার পাশে থাকলে, যেহেতু বৃহত্তর জনগণ, তখন তো আর জানতাম না যে 90+% জনগণ ওনার পাশে থাকে, কিন্তু জনগণ পাশে থাকলে আপনার সরকার চালাতে আপনার উপর গভীর আস্থা আছে মানুষের। আজকে ওনার দপ্তরে যখন কোনো পলিটিক্যাল, সোশ্যাল, কমিউনিটি এঙ্গেজমেন্টের কোনো ফেস দেখি না, ওনার আশেপাশে যারা আছে তারা এনজিওদের ক্ষেত্রে খুবই বিখ্যাত। রিকনসিলিয়েশনের জন্য যে জেনারেল সাহেবকে দিলেন, তার নাম সারা দেশের 0.01% মানুষ জানে কিনা আমার সন্দেহ আছে। ওনার কোনো বাস্তবিক কাজ আমরা এখনো দেখি নাই। পুরো সোসাইটি, পুরো মানুষের আস্থা, পুরো জিনিসটা ছিন্ন ভিন্ন হয়ে আছে। আর এই যে 300 সংবিধান সংস্কার থেকে শুরু করে এই যে সংস্কারের যে এজেন্ডাগুলো, এখানে কৃষক শ্রমিকের চাওয়া কি ছিল? তৃণমূলের মানুষের কি চাওয়া ছিল? ভাই যেটা বলছেন সাকিব ভাই, যে স্টেক হোল্ডার কারা? স্টেক হোল্ডার হচ্ছে আমাদের মতো প্রিভিলেজ গ্রুপ, যাদের সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা এবং অন্যান্য বিষয়ে খুব বেশি, আমরা প্রিভিলেজ, আমরা সবসময় কিছু প্রিভিলেজ ভোগ করি। তা আমার মনে হয় যে এর ভেতরে অনেক কিন্তু আছে। 5টি বিষয়ের জায়গায় 300 বিষয় নিয়ে আসা, এরকম এমসিকিউ কিন্তু হনুমানের গল্পের ভিতর থেকে 50টা কিন্তু এমসিকিউ আনা যায়, যেটা জাতীয় ঐক্যের জন্য, গণতন্ত্রায়নের জন্য অনেক ক্ষতিকর। 111-এর সংস্কার আমাদেরকে 15 বছর দিল্লির পায়ে গড়িয়েছে। আমি খুবই আশঙ্কিত যে এই সংস্কার শেষ পর্যন্ত আমাদেরকে কোথায় নিয়ে যায়। জি নিশ্চয়ই মিস্টার শামসুল আলম লিটন, আমরা শুনলাম তার কাছ থেকে। জনাব জুনায়েদ সাকি রয়েছেন আমাদের কাছে। আমরা দুজনের সাথে আবার একটা ছোট্ট বিরতির পর ফিরে আসবো, তবে আশাহত নয়, আমরা আশার কথা শুনবার জন্য আমাদের দুই প্রিয় অতিথিকে নিয়ে ছোটটা বিরতির পর আবারও ফিরে আসছি। প্রিয় দর্শক, ইসমানী মির্জা শিবরাত্রিতে একটা ছোট্ট সময়ের বিরতি নিচ্ছি। ইসমানী মির্জা শিবরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জনাব জুনায়েদ সাকি, রয়েছেন গ্লোবাল বাংলাদেশ অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস এর আহ্বায়ক ও মুখপাত্র সিনিয়র সাংবাদিক জনাব শামসুল আলম লিটন রয়েছেন আমাদের সাথে। আমরা রাজনীতির হালচালের মধ্যেই কিন্তু আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা ক্লু দিয়েছিলেন, এবং আমিও প্রশ্নটা তুলে রেখেছিলাম জনাব জুনায়েদ সাকির জন্য। সাকিব ভাই, আমরা তো সাম্প্রতিক সময়ে যেটা হত্যা, নির্যাতন এবং মব ভায়োলেন্সের বিভিন্ন ধরনের রূপ আমরা দেখতে পাচ্ছি। আমরা হত্যা করার পরও দেখেছি যে পায়ের রক কেটে দেওয়ার ঘটনা দু একটা জায়গায় দেখেছি, মাথা থেতলে দেওয়ার ঘটনা দেখেছি,
এবং মানুষের মৃত্যু নিশ্চিত হওয়ার পরেও কিন্তু আবার পুনঃনিশ্চিত করবার জন্য আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষের মধ্যে এক ধরনের বিকৃতি ও মানসিকতা তৈরি হয়েছে। সর্বশেষ যেটি মিটফোর্ডের যে ঘটনাটা, চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা, এটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তিনি অপরাধী ভালো কি মন্দ সেটি বিচারালয় সেটি ব্যবস্থা করবার কথা। তো এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী অবস্থা, মব ভায়োলেন্স এবং একই সাথে আগামী জাতীয় নির্বাচন, আপনি কিভাবে একে কানেক্ট করবেন? দেখুন, আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে তো যেমন দায়িত্ব তো এক অর্থে সবারই কম বেশি আছে, কিন্তু রাষ্ট্র তো এখানে কিংবা সরকার এখানে একটা বিশেষভাবে দায়িত্বপ্রাপ্ত। তাদের হাতে ল এনফোর্সিং এজেন্সিস কিংবা প্রতিষ্ঠানগুলো আছে যারা আইন প্রয়োগ করবেন। তো আইন প্রয়োগের জায়গাটা যদি কাজ না করে, তো তাহলে তো আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি কেবলমাত্র মানুষের শুভ ইচ্ছার দ্বারা পরিচালিত হওয়ার মতো বাস্তবতা আমরা পৌঁছাইনি। ওইটা আমাদের আকাঙ্ক্ষা হতে পারে কোনো এক সময় মানুষ এই ধরনের আইন প্রয়োগকারী প্রতিষ্ঠান ছাড়াই তারা এই যে অপরের প্রতি বিবেচনা সম্পন্ন একটা সমাজ তৈরি করতে পারলো। সেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা চলি হয়তো অনেকেই, কিন্তু আমরা সেখানে নাই। তাহলে এখানে রাষ্ট্র কিংবা আইন শৃঙ্খলা বাহিনী, আইন, এগুলো প্রয়োজন আছে, সেটা প্রয়োগের প্রয়োজন আছে। এখন আমরা অভ্যুত্থানের পরে দেখলাম এইটার প্রধান যে শক্তি পুলিশ, তারা ভেঙে পড়েছে প্রতিষ্ঠান। কিন্তু সেই পুলিশকে পুনর্গঠন করা এবং 1 বছর পরে এসে একই রকম অজুহাত তার থাকতে পারে না। আমরা পুলিশের সংস্কার এবং পুলিশ বাহিনী যাতে এফেক্টিভ হয়, কার্যকর হয়, সেইটার জন্য বারবার সরকারকে বলছিলাম। এবং এই ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে পুলিশ বাহিনী ঠিক পুরনো চিন্তাতেই চলছে, মানে পুরনো বন্দোবস্তে যেভাবে পুলিশ ফাংশন করেছে সেইভাবেই তারা চিন্তা করে রেখেছে যে আচ্ছা, সরকারি দলের সাথে কানেকশন রাখতে হবে, সরকারি দল যা বলে সেখানে তেমন কিছু করা যাবে না, অন্যায় করলেও চুপ থাকতে হবে অথবা সেটাকে সহযোগিতা করতে হবে। আবার যারা আপকামিং সরকার, তাদেরকেও কিছু বলা যাবে না, তাদের সাথে একটু খাতির টাতির রাখতে হবে। এই যে বাস্তবতাটা তৈরি হয়েছে, এখন সরকারি দল এখানে স্পষ্টত না থাকলেও মানে এটা মোটামুটি ভাবে পরিষ্কার যে সরকারের সাথে এনসিপির ঘনিষ্ঠতা আছে, এবং যেহেতু তাদের মানে ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা এখনো উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তাদের সাথে তাদের যোগাযোগের জায়গাটা আছে, এবং সবগুলো মানে ঢাকা থেকে শুরু করে সর্বত্রই কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রদের একটা অংশগ্রহণ ঘটেছিল। এবং আমরা দেখেছি যে সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন ছাত্রদেরকে ডাকছেন এবং তাদেরকে বিভিন্ন সমস্যার সমাধানে ইনভলভ করছেন, এবং তারা ওইভাবেই নিজেদের ক্ষমতাকে, নিজেদেরকে এম্পাওয়ার্ডও ভেবেছেন। সেই জায়গাটা সব ক্ষেত্রে ইতিবাচক হয়েছে তা না, কিন্তু ওইটা যারা এই ধরনের ক্ষমতার জায়গা পেয়েছেন তারা কিন্তু সেই ক্ষমতার আবার অপব্যবহারও হয়েছে অনেক জায়গায়। সেটাই স্বাভাবিক, সেই জিনিসটা হবে। এখন এই যে একটা সরকারের এক ধরনের আচরণ, আবার আরেক জায়গায় আমরা দেখছি যে এবং এইটার ক্ষেত্রে এনসিপি কেবল না, জামাত ইসলামীও একটা জায়গা এখানে আছে, তাদের বিভিন্ন জায়গায় প্রভাবের জায়গা, সেটা আমরা রাজনীতি করি আমি দেখতে পাই। অন্যদিকে বিএনপি একটা মানে ধরে নেওয়া হচ্ছে যে আগামী নির্বাচন হলে সেখানে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে পারে বড় দল আকারে, সেটাই হয়তো অনেকে মনে করেন। সেই মনে করার জায়গা থেকে প্রশাসনও কিন্তু সেটা মনে করে, প্রশাসন বিএনপিকেও আবার ক্ষেত্রে খুশি রাখার চেষ্টা করছে, অথবা বিএনপি নেতৃবৃন্দের ন্যায় অন্যায় সকল আবদারই রক্ষা করছে। এই জায়গাটা, কিংবা সকলটা না হলেও অনেক ক্ষেত্রে রক্ষা করছে। এই জায়গাটা আমরা মানে একটা সমস্যা আকারে দেখতে পাচ্ছি যে তার মধ্যে দিয়ে যেটা ঘটলো সেটা হচ্ছে যেটা ন্যায়সঙ্গত, যেটা জাস্টিস, ন্যায় বিচার, সেটাই কিন্তু সবচেয়ে কম ভাগ পাচ্ছে। বাকি সব জায়গায় হচ্ছে যার যার ইন্টারেস্ট, স্বার্থগুলোই মোটামুটিভাবে চরিতার্থ হচ্ছে। এখন এটা পুরনো বন্দোবস্ত এই কারণে যে এভাবেই চলেছে দেশ, এখন হয়তো এক পক্ষের জায়গায় কয়েক পক্ষ এসছে। আমরা বারবার বলছিলাম যে সরকারের কাজ হবে নিরপেক্ষ জায়গা থেকে ভূমিকা নেওয়া এবং এমন কতগুলো দৃষ্টিভঙ্গি চর্চা প্রতিষ্ঠিত করা যাতে করে সত্যি সত্যি মানুষের কাছে অনুভূত হয় যে না, একটা রাজনৈতিক মানে সদিচ্ছা থাকলে অনেকগুলো পরিবর্তন সম্ভব। সেই দৃষ্টান্তটাই তো ওনারা স্থাপন করবেন। এই সরকার তো সব সমস্যার সমাধান করে দিয়ে যেতে পারবে না। এই সরকার ফ্যাসিলিটেট করছে সংস্কার ইত্যাদি। সংস্কার তো এখনো হয় নাই। সংস্কারের সিদ্ধান্ত হলে আগামী নির্বাচনের মধ্যে তারপর সংস্কার বাস্তবায়ন হবে। ইভেন ধরেন অন্য কোনো, আপনি যদি মানে ন্যাশনাল ইলেকশন আগেও অন্য কোনোভাবে অর্ডিন্যান্স করে ফেলেন কথার কথা,
তাতে তো এটা এখনো কার্যকর হয়ে যাচ্ছে না। তাহলে সংস্কারের ফলাফল পেতে তো আপনার একটু সময় লাগবে। কিন্তু আপনি যেহেতু সরকারে আছেন, এমন কতগুলো চর্চা, দৃষ্টিভঙ্গি মানে এবং সিদ্ধান্ত আপনি নিতে পারেন এবং কায়েম করতে পারেন, যেটার মধ্য দিয়ে মানুষ তার সরাসরি সুফল পাবে, দেখতে পাবে দৃশ্যমান, এবং সেইটা পলিটিক্যাল উইল থাকলে এটা যে করা সম্ভব, এটা পরবর্তী সরকারগুলোর উপর একটা চাপ হিসেবে সেক্ষেত্রে জি, তাহলে কি কি করা যেত? একটা আমি সহজ সাপটা বলি যে প্রত্যেকের জবাবদিহি প্রতিষ্ঠা করা দরকার। একটা থানার এই ধরনের ঘটনা ঘটেছে, থানা কত দূরে ছিল? একটা লোককে মারা হচ্ছে তো, এবং এখানে অনেক ধরনের লোক আছে, কোনো না কোনো ফর্মে থানার কিন্তু এই ইনফরমেশন পৌঁছানো খুব বড় কিছু না। এবং সেইটা কি তারা সেখানে গিয়েছেন? তারা সেখানে কোনো ভূমিকা রেখেছিলেন? কখন তারা এসেছেন? তো এই বিষয়গুলো কিন্তু আমরা এর আগে দেখেছি অন্যান্য অনেক ঘটনার ক্ষেত্রে, যে ঘটনা সব ঘটে শেষ, তারপরে পুলিশ এসে হাজির হচ্ছে। তো পুলিশের যে প্রোঅ্যাক্টিভ রোলটা, সেইটা এখানেও দেখা যায়নি। সেটা কি কোনো জবাবদিহি চাওয়া হয়েছে? তারা কি ক্লোজড হয়েছেন অথবা কোনো না কোনো মুখোমুখি হয়েছেন শাস্তি? এটা আমরা দেখতে পাচ্ছি না। তারপরে ধরুন যে অন্যায় মামলা হচ্ছে, যাকে তাকে রাজনৈতিক উদ্দেশ্যে অথবা কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য মামলা দিয়ে দেওয়া হচ্ছে। এইগুলো কি কোনো প্রতিকার হয়েছে? কোনো প্রতিকারের জায়গা হচ্ছে না। আবার রাজনৈতিকভাবে একটা পক্ষ প্রভাব বিস্তার করছে, এবং সেই প্রভাব বিস্তারকে আইন শৃঙ্খলা বাহিনী, ওই যে বললাম যে ওই ওই ভবিষ্যতের আশা অথবা বর্তমানের সংযোগে, সেইটাকে কি আপনি মানে ওখানে যে এটা ঘটছে, সেখানে তার এই ধরনের অভিযোগ আসলে তার বিরুদ্ধে, সেখানে কি সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই না নেওয়ার ফলে পুলিশ মনে করছে যে আসলে এটা আগের মতোই চলবে। ফলে পুলিশ তার ইন্টারেস্ট থেকে পুরো জিনিসটাকে দেখছেন যে বাংলাদেশে যেভাবে চলে এসছে ওভাবেই চলবে, অতএব আমার নতুন করে কোনো পদক্ষেপ নেওয়ার কোনো প্রয়োজন নাই। এইটা হয়ে গেছে একটা বড় সমস্যা। ফলে পুলিশ ইনঅ্যাক্টিভ অথবা প্রভাবশালীদের পক্ষে কাজ করে যাচ্ছে। ফলে যেটা হচ্ছে যে একটা অসহায়ত্ব তৈরি হয়েছে, যারা মাসল, যারা পেশি, তারা তাদের পেশি ব্যবহার করছেন, এবং এই পেশি ব্যবহারের তো কোথাও কোথাও এসে এমন মাত্রা রূপ নিচ্ছে। এই নৃশংসতম যে ঘটনাটা ঘটলো, এটা আসলে আমাদের সামগ্রিক পরিস্থিতির একটা একদিকে যেমন সিমটম হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে এটা প্রতিফলন আকারে, অন্যদিকে আবার এই যে পুরো সিস্টেমটা মানে আইন শৃঙ্খলা বাহিনীর যে ফেইলিয়ারটা ঘটলো সরকারের দিক থেকে, সেইটার একটা প্রকাশ ঘটে গেল। এইটা মানে বিবেচনার বিষয়। এখন দায় কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো আছে, দায় ধরেন সব রাজনৈতিক দলগুলো, বিএনপির আছে, প্রত্যেকেরই আছে। এটা একটা জায়গা। এখানে বাংলাদেশের একটা বড় সমস্যার জায়গা হচ্ছে কি, যে অন্তত পক্ষে আপনি যদি ফর্মাল সেক্টরে যে সমস্ত মানে চাকরি দেখেন, শ্রমিক, কর্মচারী, বিভিন্নভাবে, আরেকটা ইনফর্মাল সেক্টর আছে বিরাট আকারে, এবং ইনফর্মাল সেক্টরে কোনো প্রপার ম্যানেজমেন্ট নাই। এই ম্যানেজমেন্টটা সাধারণত প্রাইভেট ম্যানেজমেন্ট হিসেবে চলে এ ধরনের, এবং এটা কারা করে? সরকারি দল যারা থাকে। কারা সাহায্য করে তাদেরকে? আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে পাওয়ারটা দেয়, ওই নেক্সাসটা, এখানে ক্ষমতাটা দেয়। এরা রেন্ট তোলে, রেন্ট সিকিং করে, বখরা নেয়, এবং তারাই কিন্তু পেট্রন ক্লায়েন্ট একটা সম্পর্ক তৈরি করে এই প্রাইভেট ম্যানেজমেন্টটা করে। এখন এইটা বদলানো কিন্তু একটা রিয়েলি একটা নতুন বন্দোবস্তের এবং বড় একটা কাঠামোগত বদলের প্রশ্ন। এখন এটা ছিল আওয়ামী লীগের লোকজন এখানে এতদিন ছিল, মানে যেভাবে সরকারি দল থাকে, আওয়ামী লীগ চলে যাওয়াতে রাজনৈতিক দল হিসেবে যাদের বিস্তার বেশি তারা ওই জায়গাগুলোতে এসছেন, তাদের অন্তর্কোণ দল বেরিয়ে যাচ্ছে, এবং কে কতটা এটা নিয়ন্ত্রণ নেবেন সেটার জায়গা থেকে, এবং সেটা কখনো কখনো এরকম নৃশংসতার জায়গা নিচ্ছে। এখন এটার দুটো দায়ের জায়গা আছে। একটা হচ্ছে কাঠামোগত বদল ছাড়া আপনি রাতারাতি এটা বদলাতেও পারছেন না, ওয়ান, এবং সেই ক্ষেত্রে বদলের জন্য একদিকে সরকারের খুব কঠোর পদক্ষেপ নেওয়া দরকার ছিল যে তারা এই ধরনের জায়গাতে কাউকে এই প্যাট্রোনাইজ করবেন না। অন্যদিকে বিএনপির মতো বড় দল এবং অন্যান্য দলও যারা যারা এই জায়গাগুলোতে যাদের চোখ যাচ্ছে এবং তারা নিয়ন্ত্রণ নিতে চাইছেন, তাদের এই ক্ষেত্রে জিরো টলারেন্স যেটা তারা মুখে বলছেন, সেটা কার্যকর করার ক্ষেত্রে আরো অধিক সতর্কতার জায়গা ছিল। এবং যার ফলে এখন ধরেন আপনার দলের সব লেয়ারে যদি সমস্ত মানে গুন্ডা পান্ডা তার দখলদাররা এসে জায়গা নিয়ে ওই ক্ষমতা দিয়ে দখলদারিটাকে আরো বাড়াতে পারে, এবং আপনি কোনো না কোনো ভাবে প্রচ্ছন্ন পরোক্ষভাবে সেটারই প্রশ্রয় দেন এবং তার ভাগ নেন, তখন কিন্তু এই জায়গাটা বদল ঘটবে না। ফলে এরকম একটা মানে ভয়ঙ্কর চেহারা বেরিয়ে আসবে। এই জায়গাগুলোতে পার্টিরও রোল আছে, এবং সেই রোল প্লে করে না করলে জনগণের মুখোমুখি হতে হবে। আমরা এমন একটা জায়গা অন্তত দাঁড়াতে চাই আগামী নির্বাচনে, যাতে পার্টিগুলোকে জনগণের কাছে জবাবদিহি করতে হয়, এবং ভোট সেই জবাবদিহির একটা জায়গা, যদিও জবাবদিহির আরো অনেক বড় জায়গা আছে যেটা নিয়ে আমরা সংস্কারে আলোচনা করছি। সুতরাং আইন শৃঙ্খলা যেমন
মানে এক কথার বিষয় আমরা দেখছি একটা না। broad আইনশৃঙ্খলার aspect এবং প্রত্যেকটা নিশ্চয়ই বড় আসপেক্টে দেখা দরকার। তবে আমরা সরকারের ব্যর্থতার জায়গা দেখছি অনেক ক্ষেত্রে। কেউ কেউ প্রশ্ন তুলতে পারেন যে ব্যর্থতা কি মানে এর মধ্যে কি কোনো রকম ষড়যন্ত্র আছে কিনা, রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা, সেও খুঁজতে পারেন। বাট আমরা ব্যর্থতা হিসেবে দেখব। অন্যদিকে পার্টিগুলোর যে দায়িত্ব নতুন বাস্তবতায় পার্টিকে পুনঃসজ্জিত করার, সেই জায়গায় এখন পর্যন্ত কোনো সিগনিফিক্যান্ট লক্ষণ দেখা যাচ্ছে না। জি দর্শক, আমরা আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে সরকার, পুলিশ, রাজনৈতিক দলগুলো সকলকেই কিন্তু এক ধরনের দায় এবং দায় মুক্তি দুটাই আমরা দিতে চাচ্ছি এই কারণের জন্য, কারণ এই দায় দায়িত্বটা শুধুমাত্র একা সরকার বা পুলিশ বা রাজনৈতিক দল সেটা নিয়ে আমরা সচেতন নাগরিক সমাজকে কিন্তু এখানে ভূমিকা রাখবার জন্য আমরা মনে করি ঐক্যবদ্ধ হওয়া দরকার। আমরা একটা ছোট্ট বিরতি নিতে চাই, বিরতির পর আমরা আমাদের আরেকজন অতিথি যিনি রয়েছেন প্রিয় সাংবাদিক শামসুল আলম লিটন তার কাছে আসবো। তবে এছাড়াও আমাদের সাথে অতিথি হিসেবে যিনি রয়েছেন জোনায়েদ সাকি, তিনিও আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক, ইস্পানি মির্জা শুভরাত্রিতে আবারও একটা শেষ বিরতি নিচ্ছি। ইস্পানি মির্জা শুভরাত্রিতে আবারও আমরা ফিরে এসেছি। আমরা কথা বলছিলাম রাজনীতির হালচাল, এবং এই কথা বলতে গিয়ে কিন্তু আমাদের আলোচনার মধ্যে সাম্প্রতিক যে মব কালচার, যে হত্যা, যে খুন, সেই বিষয়গুলো আমাদের এখানে চলে আসলো, এবং মিস্টার জোনায়েদ সাকি অত্যন্ত পূর্ণাঙ্গভাবে বিষয়টা ব্যাখ্যা করেছেন। সময় পেলে হয়তো আরও ভালোভাবে ব্যাখ্যা করতে পারতেন, এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, সরকার, রাজনৈতিক দলগুলো সকলকেই কিন্তু এখানে ইনভলভ হওয়ার কথা তিনি বলেছেন। আমি প্রিয় সাংবাদিক শামসুল আলম লিটন আপনার কাছে যদি একটু আসি, আমরা একটু জানতে চাই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেমন তারেক রহমান একটি কথা গতকালকে বলেছেন যে আমি আজ থেকে 9 মাস আগে বলেছিলাম যে অদৃশ্য শত্রু আছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ধীরে ধীরে তারা দৃশ্যমান হচ্ছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বকে, মানুষের বিভিন্ন অধিকারের ক্ষেত্রে বাধা ধরেছে। এটি কিন্তু এই প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন। এখন যেটি বলা হচ্ছে যে ঘটনা ঘটলো দুদিন আগে, তারপরে হঠাৎ করে ফলাও করে মিটফোরে যে হত্যাকাণ্ড সেটি হয়েছে, প্রত্যেকটা হত্যাকাণ্ডই দুঃখজনক। তো এখানে কি কোনো এরকম আছে কিনা যেটি বলবার চেষ্টা করে বিএনপির পক্ষ থেকে যে যে কোনো কিছুর মধ্যে তাদেরকে একটা দায় চাপানোর একটা চেষ্টা করা হয়, বিএনপির প্রতি একটা অশুভ শক্তি এখানে কাজ করছে কিনা? আপনি কি দেখেন সার্বিক বিষয়টাকে? তাকরাম সাহেব ওনার যে রাজনৈতিক পজিশন থেকে যে বক্তব্যটা দিয়েছেন, এটা পলিটিক্যালি খুব ইম্পর্টেন্ট। পলিটিক্যালি এবং অন্যান্য পলিটিক্যাল পার্টিজ এবং গভর্নমেন্ট যারা পলিটিক্যাল পার্টিগুলোকে হ্যান্ডেল করে, তারা যদি এটা বুঝতে পারে যদি কোনো ষড়যন্ত্র থাকে, সেই ষড়যন্ত্র নিশ্চয়ই ওনার কাছে কোনো না কোনো তথ্য থাকতে পারে, কোনো না কোনো যোগসূত্র তারা পেয়েছেন। তার অনেক বড় দল, এই দলের সঙ্গে সিভিল, তারপরে মিলিটারি, নানা পর্যায়ে রিটায়ার্ড এবং নানা রকমের মেকানিজমের সঙ্গে তাদের সম্পর্ক আছে। এইটা সিরিয়াসলি নেই কিনা আমরা হচ্ছে এটা হচ্ছে কথা। যদি ষড়যন্ত্র থাকে তাহলে খুঁজে বের করা, যদি ষড়যন্ত্র না থাকে তাহলে সেইভাবে কোনো ভুল বোঝাবুঝি যদি হয়ে থাকে, এবং পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে সরকারের ভুল বোঝাবুঝির ফলাফল কখনো ভালো হয় না। সরকার যদি জনতার সরকার হয় তাহলে তো রাজনৈতিক দলগুলোর আস্থার উপরেই সরকার টিকে আছে, সেটাও বুঝতে হবে। যেহেতু এই দলটি কয়েকবার ক্ষমতায় ছিল এবং গত 15 বছরের নিপীড়নের, মহা নিপীড়নের শিকার হয়ে তিনি নিজেও 15 বছর এক্সাইল ছিলেন। সুতরাং এতগুলো বিষয়ের পরে তারা হঠাৎ করে কোনো কিছু বলে বসবেন তা না। তবে সবচেয়ে দৃশ্যমান যে বিষয়টি 1/11-এর একটা তিক্ত অভিজ্ঞতা বিএনপির আছে, এবং 1/11-এর আমি যেটা বলেছি 1/11 সুশীল সমাজেরই বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের ফসল, যার সঙ্গে এক শ্রেণীর রাজনীতিকও জড়িত ছিল, এবং সেটা উভয় পক্ষে। তো সেই সূত্র ধরে আজকে তিনি আতঙ্কিত হতে পারেন, তার দল আতঙ্কিত হতে পারে, এবং এই ঘটনা ঘটার পরে নানা আঙ্গিক এসছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্লিপ্ততার কথা এসছে। শহরের বিভিন্ন জায়গায় আর্মি টহল আছে, ক্যাম্প আছে, তাদের ভূমিকার প্রশ্ন আসছে, এবং এই যে বিভিন্ন ঘটনা ঘটছে, থানাগুলোতে ঘটনাগুলো ঘটছে, এখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা কিন্তু প্রশ্নবিদ্ধ। আর সাকিব ভাইয়ের একটা কথার সঙ্গে আমি দ্বিমত পোষণ করি বিনয়ের সঙ্গে, যে ল এনফোর্সমেন্টের দায়িত্ব সবার না, এটা হয় না। উনি বিনয়ের সঙ্গে হয়তো সরকারকে একটু মাইলেজ দিতে চান, অথবা সিম্প্যাথি অথবা এমপ্যাথি শো করতে চান। আমি নাগরিক হিসেবে আমি খুবই নির্মমভাবে বলতে চাই, এই দায়িত্ব সরকারকেই নিতে হবে, সে যে সরকারই হোক। যিনি আছেন তিনি দায়িত্ব নিয়েছেন, শপথ নিয়ে আছেন, তিনি জনগণের জানমাল নিরাপত্তার ক্ষেত্রে তিনি সকল ধরনের সব কিছুর ঊর্ধ্বে উঠেই চিন্তা করবেন। তিনি কেন, আমি মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় পুলিশের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন। পুলিশের কনস্টেবলদের খাওয়া দাওয়া, তাদের আইন শৃঙ্খলা, তাদের যে জীবনযাপন কষ্ট, এগুলো উনি ভাগ বাটোয়ারা করছেন। কিন্তু ওনাকে যদি প্রশ্ন করা হয়, আপনি সারা দেশে পুলিশের অর্ধেক কি স্টেবল, অর্ধেক কি এখনও জায়গা মতো প্লেসড হয়েছে, তিনি কি উত্তর দেবেন? আশা করি তিনি উত্তরটি জাতিকে দেওয়া উচিত। দ্বিতীয়ত, বাকি অংশ কিভাবে কভার করবে? পুলিশের যে মোরাল অ্যান্ড এথিক্যাল ব্যাকবোন ভেঙে গেছে, সেটার জন্য তিনি গত 10 মাসে কি করেছেন? অনেক কথাই আমরা বলতে পারি। বাস্তবতা মানুষ দেখতে চায় নিরাপদে রাত ঘুমানো, নিরাপদে সড়ক দিয়ে চলাচল করা,
এবং বাচ্চাকে স্কুলে দিয়ে ফেরা নিরাপদে। কোনো ধরনের ধর্ষণ ঘটতে পারে, কিন্তু ধর্ষণকারীকে জানতে হবে, এই জন্য তাকে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের মুখোমুখি হতে হবে। দেখুন, যেই ছেলেটি পাঠাও এই দেশে করেছে, সেই দেশে ব্যবসা করেছে, ইন্সপায়ার করেছে 20 বছর বয়সের মধ্যে, এবং 200 কোটি টাকা তার কোম্পানি বিক্রি করে সে যখন আমেরিকায় গিয়ে ইউরোপের জন্য বানাচ্ছিল, তখন তাকে ইউরোপের সবচেয়ে নিরাপদ জায়গায় তাকে টুকরা টুকরা করে কিন্তু তাকে হত্যা করা হয়েছে। আমাদের বাংলাদেশের একটা কৃতি সন্তান। তো আমার কথা হচ্ছে যে পৃথিবীর কোনো জায়গায় কিন্তু স্বর্গ না, কিন্তু অপরাধীরা নিউ ইয়র্কে জানতে পারছে অপরাধটি করার সময় তাকে কিন্তু আইনের মুখোমুখি হতে হবে। সংবিধানের কিন্তু কোনো প্রতিযোগিতা হয় না, প্রতিযোগিতা হয় ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের। আজকে যে দুইজন ভদ্রলোক এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত, সংবিধান এবং আইনের ব্যাপারগুলোর সঙ্গে জড়িত ছিল, সংবিধান সংস্কার এবং আইন মন্ত্রণালয় চালানোর জন্য জড়িত, দুজনই আমাদের খুবই শ্রদ্ধেয়, চরমভাবে ব্যর্থ হয়েছেন। কারণ সংবিধান নিয়ে যত মাথা কামানো হয়েছে, ক্রিমিনাল জাস্টিস সিস্টেম আমি নাম উল্লেখ করতে চাই না, সংবিধান সংস্কারের দায়িত্ব এবং আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দুজনই আমাদের শ্রদ্ধেয়, এবং খুবই আমরা আন্দোলন সংগ্রামীদের প্রচুর সহযোগিতা পেয়েছি, বুদ্ধি পেয়েছি। কিন্তু ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের জায়গাটা কোথায়? আজকে সিআরপিসিটা গ্যাজেট হলো। আমি একটু আপনার কাছে আসি। আপনি খানিকটা হলো সরকারকে মুখোমুখি করেছেন যে কোনো হত্যা বা এরকম খুন খারাপের জন্য, কিন্তু একটা পরিবর্তিত পরিস্থিতিতে দাঁড়ায়। এই পরিবর্তিত পরিস্থিতিতে একটা সরকার, এই সরকার যখন তার দায়িত্ব গ্রহণ করে, দেশের পরিস্থিতি কী ছিল সবই তো আমাদের প্রত্যেকেরই জানা আছে। এখন যারা রাজনৈতিক দল হিসেবে রয়েছেন, সেটা আমরা বিএনপি বলি, জামায়াতে ইসলাম বলি, এনসিপি বলি, তারা তাদের যে অন্তর্নিহিত যে চ্যালেঞ্জগুলো, সেই চ্যালেঞ্জগুলো যদি মোকাবেলা করতে না পারে, তাহলে তো নিশ্চয়ই এই কথা তো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় যে রাষ্ট্র কেন দায়িত্ব নেবে না। কিন্তু এই দায়িত্বটা কি একা রাষ্ট্র নিয়ে কি সামাল দিতে পারবে, যদি আমি আপনি আমরা যদি নিজেদের মধ্যে থেকে সেই সংস্কারটার যে মূল্যবোধটা তৈরি করতে না পারি? না, আমি সাকিব ভাইয়ের সবার শব্দটাকে কোট আন কোট আমি ক্রিটিক করছি, কিন্তু ওনার বাকি অংশগুলো ঠিক আছে। মানে জনগণের দায়, রাজনৈতিক দলের দায়, কেউ তার দায় এড়াতে পারে না। যখন অপরাধ সংগঠিত হলো, রাজনৈতিক দলের থেকে অ্যাডজাস্ট করবে, কিন্তু ওইটাও বলেছে থানা কোথায় ছিল, পুলিশ কোথায় ছিল, সবকিছু বলেছে। সেই ঘটনাগুলো সবই ঠিক আছে, আমি সাকিবের বাকি সব অংশের সঙ্গে, কিন্তু আইন শৃঙ্খলার দায়িত্ব সবার, জেনারেল স্টেটমেন্ট হিসেবে বললাম যে দায়িত্ব তো ধরেন আমরা সবাই কম বেশি প্রতি সমাজে যেহেতু আছে, সমাজের একটা দায়িত্ব আমাদের সবারই আছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব তো আইন শৃঙ্খলা বাহিনীকে পালন করতে হবে, যতক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সেটা সেই দায়িত্ব ন্যস্ত আছে। ওইটাই হচ্ছে কথা, ওইটাই মূল কথা। আরেকটা জিনিস হচ্ছে, অপরাধী কি তার বুক কাঁপছে কিনা, আমরা কি সেই সমাজ তৈরি করতে পেরেছি কিনা, সোসাইটি অফ মানে এমপ্যাথি এবং সোসাইটি অফ ল এনফোর্সিং এজেন্সি ইন প্লেস, এটি কি অপরাধীর মাথায় আসছে কিনা। আমরা একটা কথা বলে রাখছি যে দল কি করছে, দল কি সবকিছুর ঊর্ধ্বে? দলকেও প্রতিদিন আলোচনার মধ্যে আনতে হবে, সমালোচনার মধ্যে আনতে হবে। দল কি সমালোচনার ঊর্ধ্বে? শোনেন, একটা গণতান্ত্রিক সমাজ অথবা একটা রাষ্ট্র, ইটস এ পলিটিক্যাল মেশিনারি, এখানে ক্রিটিক করাটার মধ্য দিয়ে রাষ্ট্রের শক্তি বাড়বে। আপনি রাষ্ট্রকে যখন সমালোচনা করছেন গঠনমূলকভাবে, এবং আপনাকে মাথায় রাখতে হচ্ছে এমন একটা বিপ্লবের মধ্য দিয়ে পরিবর্তনটি এসছে, পৃথিবীর দেশে দেশে, বিশেষ করে আরব স্প্রিংয়ের পরে বেশিরভাগ আরব স্প্রিংয়ের দেশগুলোতে কিন্তু ফ্যাসিজম ফিরে এসছে কোনো না কোনো রূপে, এবং মিশরে ঘটেছে সবচেয়ে দুঃখজনক ঘটনা, 40 বছরের দুঃশাসন, ফ্যাসিবাদের হোসনি মোবারকের শাসন, যেখানে তিনি 700 জেনারেল বানিয়েছেন। তার দেশটি ছিল জেনারেলদের দেশ, কোনো জেনারেল কোনো অবসর ছিল না। সো মানুষকে নিপীড়ন, দারিদ্র্যের চরম সীমায় পৌঁছে দিয়েছিলেন। আর পার্শ্ববর্তী যে মহাযুদ্ধটি যেটি ছিল, সেটিকে প্যাট্রোনাইজ করেছেন তিনি, প্যালেস্টাইনের যুদ্ধটাকে, ইসরায়েলিদের পক্ষ থেকে, বিং এ মুসলিম। সো এই ধরনের, এবং কি হলো, মুরসিকে, যিনি একজন ইঞ্জিনিয়ার, যিনি একজন জনপ্রিয় নেতা, তাকে কিন্তু জীবন দিতে হয়েছে এই ধরনের অসংখ্য ভুলের জন্য। আমি মনে করি আমাদের রাজনীতিকদের একটু জেগে থাকা দরকার, এবং তাদের এই কমিশনের ব্যাপারেও তাদের প্রশ্ন তোলা উচিত। আমি স্বাধীনভাবে, আমি যেহেতু মানবাধিকার নিয়ে কাজ করি, আমি মনে করি 18 কোটি মানুষের যে মৌলিক অধিকার, সেটি হচ্ছে নির্বাচিত মানুষদের দ্বারা শাসিত হওয়া। এটি দীর্ঘায়ু করা হচ্ছে, এবং আমি অসংখ্য তথ্য আপনাকে দিতে পারি। 18 কোটি মানুষের মধ্যে 18 জন কৃষক অথবা শ্রমিক এইখানে এই যে কোষ্ঠীনিয়ার তৈরিতে কোনো ভূমিকা রেখেছে। আমি নিশ্চিত গ্রামের একটা কৃষক অথবা শহরের যদি কোনো রিক্সা চালককে জিজ্ঞেস করা হতো যে তুমি কোনটা হইলে কি হবে, সে পুলিশ, সন্ত্রাসী আর দুর্বৃত্ত ছাড়া আর হচ্ছে যে সে আর একটা ভোটের কথা বলতো। এখন তার কি পয়সা দরকার নেই? অবশ্যই আছে। যতক্ষণ পর্যন্ত দারিদ্র্য থাকবে তার পয়সা দরকার আছে, কিন্তু সে জানে সে যদি স্বাধীনভাবে চালাতে পারে, ঘুমাতে পারে, তাহলে তার জীবনমান নিরাপদ হবে। এই রাষ্ট্রটি সে চায়। সে কিন্তু ধনী হতে চায় না, সে চোরও হতে চায় না। সো আমার মনে হয় আমরা অতিরিক্ত বুদ্ধিজীবীদের ব্যাপারে আহমদ সফা একটা কথা বলেছিলেন যে বুদ্ধিজীবীদের কথা শুনলে বাংলাদেশ স্বাধীন হতো না, আর এদের কথা শুনলে স্বাধীনতা থাকবে না। আমরা যে অনেক বড় বিপদে আছি, 10 মাসে যেভাবে ফোঁসফোঁস করছে,
এবং আমরা লন্ডনে, আমেরিকাতে বিভিন্ন লন্ডনে এমন একটা পিটিশন দেওয়া হয়েছে আইসিসিতে, যেই ফার্মটি ডক্টর ইউনুসকেই এখন আইসিসিতে নেওয়ার জন্য চেষ্টা করছে, এবং যে ফার্মটিকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ফার্ম। এবং এই ফার্মটি খুবই মারাত্মক ফার্ম। এরা 90% কেসে কিন্তু তারা কিন্তু প্রোগ্রেস পায় এবং তারা কিন্তু অনেক ক্ষেত্রে উইন করে। খুবই মারাত্মক, খুবই এক্সপেন্সিভ ফার্ম, এবং এটা 4 মাস আগে দেওয়া হয়েছে। এবং আমরা গত বছর থেকে বলছি আইসিসিতে হাসিনা এবং তার টপ গ্যাংদের কেসটাকে নেওয়ার জন্য। তা এখানে প্রশ্ন এসছে, এই কেসটি আইসিসিতে নেওয়ার পরে এখানে আর আমরা বিচার করতে পারবো না। আই এম সরি, এ ব্যাপারে রাফ রেফারেন্স দেওয়া হয়েছে, আপনি স্পেশাল ট্রাইব্যুনাল আরও 10-12টা করতে হবে। শুধু একটা অথবা 2টা আইসিটির উপরে আপনি কত মামলা নিষ্পত্তি করবেন? যদি 10-12টা স্পেশাল ট্রাইব্যুনাল হয়ে যেত, তাহলে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ যে সন্ত্রাসীরা, খুনিরা ছিল, তাদের অন্তত 100 মামলার 150 মামলার এর মধ্যে জাজমেন্ট হয়ে যেত। আপনি আইসিটির উপর ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড আছে সেই অনুসারে বিচার করতে গিয়ে আপনি 11 মাসে একটাও বিচার করতে পারেন। স্পেশাল ট্রাইব্যুনাল 180 ডেজ ইজ এনাফ। কারণ ক্রিমিনাল যে কনভিকশন, সেখানে এভিডেন্স বেস, এভিডেন্স তো আপনি একটা রিক্সা চালকের কাছে এখন মিনিমাম 20টা এভিডেন্স আছে যে কোনো খুনের। তা আপনি কি এভাবে করে এটাকে জাস্টিস ডিলেড অ্যান্ড জাস্টিস ডিনাইড করে ফেলবেন? স্পেশাল ট্রাইব্যুনাল অ্যাক্ট আমাদের দেশে পরীক্ষিত। বাংলাদেশে খুনিদের বিচার হচ্ছিল না গত 20-30 বছর যাবত। ব্যারিস্টার মওদুদ আহমদ এটা করে শত মামলার নিষ্পত্তি করেছে। এখন হাইকোর্ট শুনতে পারে না, হাইকোর্ট ডেট ট্রাইব্যুনাল, সেটা হাইকোর্টকে ঠিক করতে হবে। যখন ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে শুনবে, এবং আস্তে আস্তে দেশটা নিরাপদের দিকে যাবে। কিন্তু লিখে রাখেন, কোনো অনির্বাচিত সরকারের দ্বারা, জনতার আবেগের সরকার দ্বারা কোনোদিন গণতন্ত্র এবং দেশের সার্বভৌমত্ব সুসংহত হয় না। বরং আমরা যে বিপদের মধ্যে আমরা নিজেদেরকে ঠেলে দিচ্ছি, ডক্টর ইউনূসের এক্সিট নিয়ে শেষ পর্যন্ত বড় ধরনের সংকট তৈরি হয় কিনা সেটাই দেখতে হবে। জি, খুবই সিরিয়াস কথা। আমরা নিশ্চয়ই চাই না, যেটা জনতার সরকার এবং জনগণই, আমরা যদি আজকে আপনার কথাই বলি এবং বিএনপির কথাই বলি, খুব বড় এবং আপনি মধ্যম দল যদি ধরি, সেক্ষেত্রে ইউনূস যখন দায়িত্ব গ্রহণ করেন, প্রফেসর ডক্টর ইউনূস, কারোই কিন্তু কোনো রকমভাবে আপত্তি ছিল না বা থাকবার কথাও ছিল না, সেই মুহূর্তে দেখিনি আমরা। তো সে অবস্থায় এক্সিট নিয়ে প্রশ্ন তুলে ফেলছেন যদি অবস্থা চলে। তো আমরা সেটা চাই না। আপনি একটা সুপরামর্শ দিবেন কিনা যে রাজনৈতিক দলগুলোর সাথে আপনি সবসময় আপনার বন্ধুত্ব আছে, ভ্রাতৃত্ব আছে, বা যাদের সাথে কম বেশি আছে চলাফেরা করেছেন, একমাত্র সেই আওয়ামী লীগ বা তার দর্শক ছাড়া বাকি সবার জন্য, ছাত্রদের নতুন দল দ্বারা হয়েছে এনসিপি, আপনাদের সকলেরই স্নেহের কাছাকাছি, সবার জন্য আপনার কোনো বিষয়টা হচ্ছে কি, যে প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার হচ্ছে, এই সরকারের নানান দুর্বলতা কিংবা আমরা হয়তো চিহ্নিত করতে পারি, সমালোচনা করতে পারি, কিন্তু শেষ বিচারে আবার এই সরকারটি কিন্তু আমাদের কারো প্রতিদ্বন্দ্বী নয়, যতক্ষণ পর্যন্ত সে একটা নিউট্রাল জায়গায় আছে। সে কারণে আমরা বারবার বলছি যে সরকারের ভাবমূর্তি অথবা সরকার সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি যাতে এমন জায়গায় না যায় সরকার একটা পক্ষীয়, তখন কিন্তু এই জায়গাটা থাকবে না। ফলে সরকারের সেটা খুব গভীরভাবে বিবেচনার মধ্যে রাখতে হবে যে তারা তাদের নিরপেক্ষ যে চেহারাটা সেটা রক্ষা করবেন। আমরা এটা পরামর্শ আকারেই বলেছিলাম যে ছাত্ররা যখন ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসাবে তার নেতৃত্ব আকারে এই সরকারে গেলেন, সেটা একরকম ব্যাপার ছিল। তখন পর্যন্ত এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকলের একটা আস্থা ভরসার জায়গাটা তৈরি হয়েছিল। কিন্তু যখন তারই একটা উল্লেখযোগ্য অংশ একটা পার্টি করেছেন, তখন আর কিন্তু এইটা আর থাকে না। কারণ পার্টি মাত্রই পার্টির একটা নিজস্ব ইন্টারেস্ট দাঁড়াবে, তার একটা স্বার্থ আছে, এবং অপর পার্টিগুলোর সাথে তার স্বার্থের একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে। এটা একেবারে অনিবার্য ব্যাপার। তাহলে আমরা তাদেরকে পরামর্শ দিয়েছিলাম যে আপনারা সরকার থেকে পদত্যাগ করে রাজনীতিতে আসেন এবং নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে আবার রাজনৈতিক ক্ষমতায় আসেন, সেটা বরং ইতিবাচক জায়গা হবে। এই জায়গাগুলো কিন্তু মেনটেন করতে হবে। এটা প্রথমত অ্যাপারেন্টলি মনে হতে পারে যে খুব নিরীহভাবে আমরা বলছি, কিন্তু এর এবং তাত্ত্বিকভাবে বলছি, কিন্তু এর ব্যবহারিক একটা কি বলা যায় যে প্রভাব আছে, প্রতিফলন আছে এবং এর ফলাফল আছে। আপনি এটা না করার ফল দাঁড়াবে অতি শীঘ্রই গভর্নমেন্ট কিন্তু বিচ্ছিন্ন হতে শুরু করবে বাকি ফোর্সেসের থেকে। এইটা তার জন্য আরো খারাপের জায়গা হবে। আমরা শুরু থেকে বলেছিলাম সরকারকে যে আপনাদের উচিত হচ্ছে যে আপনাদের শক্তি কারা? জনগণ, অভ্যুত্থানকারী জনগণ। তার একটা রেপ্রেজেন্টেশন কিন্তু এখন পলিটিক্যাল পার্টির মধ্যে দিয়ে হচ্ছে, যেহেতু নির্বাচিত সংসদ নেই। ফলে আপনাদের শক্তি যেমন জনগণ, তেমনি এই যে পলিটিক্যাল পার্টিগুলো যাদের একটা প্রতিনিধিত্ব, জনগণের প্রতিনিধিত্ব এর মধ্যে দিয়ে ঘটে, তাহলে এদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে আপনারা পুরো এই মেয়াদে সরকারটা পরিচালনা করেন। আমরা বলেছিলাম একটা জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করেন সরকার এবং পলিটিক্যাল পার্টিগুলো, তাতে আপনি টাইম টু টাইম বিভিন্ন প্রশ্ন
মানে ডিসকাস করতে পারেন। এখন সেইটা ফর্মালি করলেন না, নানা ফর্মাল ইনফর্মাল নানা মাধ্যমে কিন্তু এটাকে যদি কার্যকরভাবে করা যায়, সরকার যদি চায় তার সাকসেসটা নিশ্চিত রাখতে, তাহলে কিন্তু সবাই খুবই ইতিবাচকভাবে সহায়তাটা করবেন। কিন্তু সরকারের ব্যাপারটা কিন্তু দাঁড়িয়ে গেছে, সরকারের কেউ কেউ এখন রাজনৈতিক দলগুলোর সাথে রীতিমতো একটা মানে যা বলে বাকবিতণ্ডায় মাঝে মাঝে আমরা লিপ্ত হয়ে যেতে দেখছি। বিভিন্ন প্রতিষ্ঠানের সাথেও তাদের নানান রকম দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। এটা কিন্তু সামগ্রিকভাবে রাষ্ট্রের যে অ্যাকশনটা, মানে একটা রাষ্ট্র কিন্তু কাজ করতে একটা কনসার্টেড অ্যাকশন লাগে। আপনারা এক হাত কাজ করলে আরেক হাত কাজ করে না, তাহলে তো আপনি পুরো জিনিসটাকে সমাধান করতে পারবেন না। তা আমাদের রাষ্ট্রের সবগুলো প্রতিষ্ঠান যদি কাজ না করে ঠিকঠাক মতো, তাতে এই ধরনের অচলাবস্থার সৃষ্টি হবে এবং ইনঅ্যাকশন তখন নানান রাজনৈতিক উদ্দেশ্য তখন ওটার ব্যাখ্যা বিশ্লেষণ শুরু হয়ে যাবে। এখন এই যে এই ধরনের যে একটা ঘটনা ঘটলো, এই নিষ্ঠুরতা নৃশংসতার কি অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে কিনা এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে এবং এই জায়গাটাই আপনি কি মনে করেন? না না, এই প্রশ্নটা আসবে। আমি বলছি যে প্রশ্ন ঘটনা ইটসেলফ এবং ঘটনা যেভাবে ঘটছে তাতে ইনঅ্যাকশনকে আমি যেটাকে ফেলিওর বলবো, আরেকজন বলবে না এটা ইচ্ছাকৃত, এবং সেটা বলার যুক্তিটা তৈরি হচ্ছে। সুতরাং সেই জায়গা থেকে আমরা বলবো যে এই গভর্নমেন্ট ফেল হলে কার লাভ? আমরা তো দেখতে পাচ্ছি না যে গভর্নমেন্ট ফেল হলে আমাদের কোনো মানে লাভ হচ্ছে। এই সরকার বিচার সংস্কার নির্বাচনের পুরো প্রসেসটা সম্পন্ন করবে এবং এটার মধ্যে দিয়ে অভ্যুত্থানকে বিজয়ী করতে হবে আমাদের। ফলে সরকারের কে পক্ষ হিসাবে আমরা ভাবছি না, বরং তাদেরকে আমরা যখন এখনো সহযোগিতা করছি, যতটুকু সুযোগ মিলছে সেই জায়গায় যে মানে আমাদের নিজেদের স্বতঃপ্রণোদিত হয়ে সহযোগিতা করছি, কারণ হচ্ছে এটা দেশের স্বার্থে, জাতীয় স্বার্থে, বাংলাদেশটাকে ওই জায়গায় নিতে হবে। এখন আবারও বলবো যে ধরুন গণতান্ত্রিক ব্যবস্থা আমরা গড়তে চাইছি, গণতান্ত্রিক ব্যবস্থায় যদি আমরা মনে করি যে আমার মতটাই অন্যের উপর চাপিয়ে দিব, তাহলে কিন্তু এটা কাজ করবে না এই সিস্টেম। এক, দুই হচ্ছে আমরা কেন পুরনো বন্দোবস্ত স্বৈরাচারী হতে পেরেছে, ক্ষমতা ধন সম্পদ আহরণের একটা হাতিয়ার হয়ে উঠেছিল। সেটা যদি মানে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলেছি, আসলে ওটা হচ্ছে ক্ষমতা ব্যবস্থার একটা পরিবর্তন। ক্ষমতা ব্যবস্থা যদি আগের মতো ধন সম্পদ আহরণেরই প্রধান হাতিয়ার থাকে, তাহলে আপনি কোনো নতুন বন্দোবস্ত করতে পারছেন না এবং তখন দেখবেন যে সবাই ক্ষমতাটা নিতে চাচ্ছে কারণ ওটাতে ধন সম্পদ মেলে এবং ক্ষমতা নেওয়ার প্রক্রিয়াটি আর গণতান্ত্রিক উপায়ে জনগণের সম্মতির জায়গা থাকছে না। নানান রকম ফাঁক ফোকর ষড়যন্ত্র নানানভাবে কিন্তু এটা ডালপালা বাঁধবে। সুতরাং আমরা শেখ হাসিনাকেই কার্যে ফিরিয়ে আনবো, মানে শারীরিকভাবে শেখ হাসিনা না আসলেও আমরা শেখ হাসিনাগিরি ফিরিয়ে আনবো, যে যদি আমরা ক্ষমতা ব্যবস্থাকে ওই একই জায়গায় রেখে দিই যে ক্ষমতা দিয়ে ধন সম্পদ আহরণ করা যায়। তা আমরা ওই জায়গাটা পরিবর্তনের জন্য প্রধান মনোযোগ দিয়েছিলাম, কিন্তু এখনো তো অর্থনৈতিক প্রশ্ন আলোচিতই হচ্ছে না। কিন্তু রাষ্ট্র একই রকম ভাবে মানে আচরণ করছে, এখনো যেভাবে ফাংশন করে পুরো রাষ্ট্র তলা থেকে ইয়েতে, সেটা অনেকের মধ্যে কিন্তু দারুণ রকম হতাশার সৃষ্টি করছে। সেখানে সরকারের ভূমিকাটা কি দাঁড়ালো, সরকার কতটুকু এটা ইয়ে করতে পারলো, সেইটার জায়গাতে তারা অনেক সময় বলে তাদের কথা শোনে না। তা আপনি যাদের মাধ্যমে শুনতে পারতো যে পলিটিক্যাল পার্টির সাপোর্ট নিয়ে আপনার যে ডিসিশনটা দিচ্ছেন সেটা এফেক্টিভ হতে হলে আপনার পেছনে যে শক্তিটা আছে সেই শক্তি হতো তখন আমলাতন্ত্র থেকে শুরু করে সমস্ত প্রতিষ্ঠানগুলো সেইটাকে ফলো করতে বাধ্য হতো। সেই জায়গাটাতে আমরা সরকারকে নিজেকেই দুর্বল করতে দেখেছি। জি জি, ধন্যবাদ। আমি একেবারে 30 সেকেন্ডে শেষ কোনো মন্তব্য আপনার আছে কিনা? আমার মনে হয় জনগণের যে 90 জুলাইয়ের যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, এটা অটুট আছে এবং এখন যে বিক্ষিপ্ত যে ক্রিটিসিজম আলাপ আলোচনা কিন্তু কেওসে যাতে সর্বশেষ পর্যবেসিত না হয়, কারণ কতগুলো বিষয় আছে আমাদের রাজনৈতিক দাবির মধ্যে যাতে আবার ফ্যাসিবাদের পদধ্বনি না শোনা যায়, এটা না হলে ওটা হবে না। যেটা হবে না সেটাই হবে আপনার রাজনৈতিক যে এজেন্ডা। এবং সেই ক্ষেত্রে এবং সর্বশেষ আমি একটা কথা বলি, সেটি হচ্ছে দু ধরনের মানুষ আগামী নির্বাচনে জিতবে না যেদিনই হোক। অনেকের কাছ থেকে আমি কথাগুলো শুনেছি, আমি জাস্ট একটা সামারি করে বলছি। সুতরাং এত উদ্বিগ্ন হওয়ার কিছু নাই যে সংস্কার না হলে আমরা প্লাটোনিক একটা সংস্কার করে দেবো, এটা হয়ে যাবে। নো, জনগণ অলরেডি জানে কি কি সংস্কারের জন্য তারা তৈরি এবং তারা সেটা করেও ছাড়বে। এবং নির্বাচিত সরকার যদি এর বাইরে যায় তারা কিন্তু 5 বছরে 5টি সরকারও আনতে পারে। শেষ কথা হচ্ছে দু ধরনের মানুষ আগামী নির্বাচনে জিতবে না বলে আমি মানুষের সঙ্গে কথাবার্তা বলে যেটা দেখেছি সেটা হচ্ছে, এক, চাঁদাবাজ সন্ত্রাসী, আর দুই হচ্ছে প্রো ইন্ডিয়ান এলিমেন্টস। থ্যাংক ইউ। জি ধন্যবাদ। আমার একটা বিষয় আমি বলছি, হাসিনা ফিরে না আসলে হাসিনাগিরি কিন্তু ফিরে আসতে পারে। শব্দটি আমার কাছে বেশ চমকপ্রদ লেগেছে।
যে হাসিনা ফিরে না আসুক, কিন্তু নানা রকমভাবে ঐক্যর মধ্যে থেকে যদি অনৈক্য তৈরি হয় তাহলে কিন্তু ফ্যাসিজম হাসিনাগিরি কিন্তু ফিরে আসতে পারে। এই সংখ্যা যাতে আমাদের শঙ্কিত না হয় সেই প্রত্যাশা করছি। রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা নতুন বন্দোবস্ত যে কথা বলা হচ্ছে, আমরা নতুন পুরাতন মিলে একসাথে কাজ করবো, এটাই আমরা প্রত্যাশা করি। নিশ্চয়ই মত ঐক্য নাও থাকতে পারে নানা বিষয়ে, কিন্তু মতবিরোধের মধ্যে দিয়ে যাতে কোনো রকম সহিংসতা সন্ত্রাস এগুলি তৈরি না হয় সে প্রত্যাশা করে আমাদের আজকের ইস্পানি মির্জাপুর শুভরাত্রি এখানে শেষ করছি। আমরা রাজনৈতিক হালচালের অবস্থাটাকে একটা ভালো অবস্থা দেখতে চাই। আমরা চাই আগামী জাতীয় সংসদ নির্বাচন জনগণের কাঙ্ক্ষিত সময়ের মধ্যে অনুষ্ঠিত হয়ে যাক, এবং সেই প্রত্যাশিত থেকে আমাদের আজকের আয়োজন এখানে শেষ করছি। আমাদের আজকের দুই প্রিয় অতিথি জনাব জোনায়েদ সাকি, জনাব শামসুল আলম লিটন, দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।